ভারতের শিল্পায়ন দ্রুত গতিতে এগোচ্ছে, কিন্তু এই দারুণ অগ্রগতির আড়ালেই লুকিয়ে আছে এক নীরব বিপজ্জনক রাসায়নিক বর্জ্য। চলুন আজ গভীরে গিয়ে দেখি ভারত কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি আর পরিবেশ রক্ষার এই কঠিন চ্যালেঞ্জের মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা করছে। সংখ্যাটা দেখুন, 1.6 মিলিয়ন, মানে 16 লক্ষ। ভাবা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শুধু একটা বছরে বিভিন্ন রাসায়নিকের সংস্পর্শে এসে এতগুলো মানুষের জীবন শেষ হয়ে গেছে। এই একটা সংখ্যাই আসলে বলে দেয় সমস্যাটা ঠিক কতটা ভয়াবহ। আচ্ছা, এই আগুনের চিহ্নটা তো আমাদের খুব চেনা, তাই না? এটা হলো দাহ্য পদার্থের প্রতীক, মানে এমন সব জিনিস যার সামান্য আগুনের ছোঁয়া পেলেই দাও দাও করে জ্বলে উঠতে পারে। ভাবুন একবার পেট্রোল বা স্পিরিটের কথা। সামান্য একটা স্ফুলিঙ্গই কিন্তু একটা বড়সড় দুর্ঘটনার জন্য যথেষ্ট। আর এই চিহ্নটা, এটা বোঝায় ক্ষয়কারী বিপদ। মানে জিনিসটা এতটাই শক্তিশালী যে সংস্পর্শে এলে অন্য বস্তুকে লিটারেলি খেয়ে ফেলে। যেমন ধরুন, শক্তিশালী অ্যাসিড, যা শুধু লোহা বা অন্য ধাতু নয়, মানুষের ত্বকও পুড়িয়ে দিতে পারে। এগুলো জীবন্ত কোষকলাকে সরাসরি নষ্ট করে দেয়। এই চিহ্নটা দেখলে কিন্তু চূড়ান্ত সাবধান হতে হবে। এটা হলো তীব্র বিষক্রিয়ার সংকেত। এই ধরনের রাসায়নিক যদি কোনোভাবে শরীরে ঢুকে যায়, সেটা নিঃশ্বাসের সঙ্গেই হোক বা ত্বকের মাধ্যমেই হোক, এর ফল মারাত্মক হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে এই চিহ্নগুলো তো দেখলাম, কিন্তু এগুলো তো শুধু প্রতীক। এর পেছনের আসল বিপদগুলো ঠিক কি? চলুন এবার একটু বিস্তারিতভাবে বিষয়টা বোঝা যাক। কিছু কিছু পদার্থ আছে যা আসলে এক একটা টাইম বোমার মতো। সামান্য তাপ, চাপ বা হালকা ঘষা লাগলেই সেগুলোতে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে। আর সেই বিস্ফোরণের শক্তি এতটাই বেশি হয় যে চারপাশের সব কিছু এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। রাসায়নিকের বিপদ কিন্তু শুধু মানুষের উপরই সীমাবদ্ধ নয়। কিছু কিছু রাসায়নিক আমাদের পুরো গ্রহটার জন্যই একটা বড় হুমকি। একদিকে যেমন এগুলো নদী বা সাগরের জলে মিশে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীদের শেষ করে দেয়, তেমনি আবার বায়ুমণ্ডলে পৌঁছে আমাদের রক্ষা কবচ, মানে ওই ওজোন স্তরেরও মারাত্মক ক্ষতি করে। তো বিপদটা যখন বিশ্বজুড়ে, তখন এর সমাধান তো আর কোনো একটা দেশ একা করতে পারে না, তাই না? তাহলে প্রশ্ন হল, গোটা বিশ্ব একসাথে মিলে এই সমস্যার মোকাবেলা কিভাবে করছে? এর জন্য কি কোনো নিয়মকানুন আছে? বিষয়টাকে অনেকটা রাস্তার ট্রাফিক সিস্টেমের মতো করে ভাবা যেতে পারে। আন্তর্জাতিক চুক্তিগুলো ঠিক এই কাজটাই করে। বিপজ্জনক বর্জ্যের জন্য একটা গ্লোবাল ট্রাফিক সিস্টেম তৈরি করে দেয়, যেটা ঠিক করে দেয় কোন বিষাক্ত পদার্থ এক দেশ থেকে অন্য দেশে যাবে, আর গেলে সেটা কিভাবে যাবে। এই বিশ্বব্যাপী ব্যবস্থাপনার আসলে 3টে বড় স্তম্ভ আছে। প্রথমটা হলো বাসেল কনভেনশন, যেটা বিপজ্জনক বর্জ্যের সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ করে। তারপর আছে রটারডাম কনভেনশন, যেটা রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যের স্বচ্ছতা আর যৌথ দায়িত্ব নিশ্চিত করে। আর সবশেষে স্টকহোম কনভেনশন, যার মূল লক্ষ্য হল সবচেয়ে ক্ষতিকর ও স্থায়ী জৈব দূষকগুলোকে পৃথিবী থেকে নির্মূল করা। তো আন্তর্জাতিক আইনকানুন তো বেশ ভালো, কিন্তু সেই আইন আর একটা দেশের ভেতরের বাস্তবতা, এই দুটো কি সবসময় এক পথে চলে? বিশেষ করে ভারতের মতো একটা দেশ, যার অর্থনীতি এত দ্রুত এগোচ্ছে, সেখানে এই ভারসাম্য রক্ষা করাটা কিন্তু এক বিরাট চ্যালেঞ্জ। চলুন দেখা যাক ভারত কিভাবে এই কঠিন কাজটা করছে। এখানে কিন্তু আসল দ্বন্দ্বটা পরিষ্কার হয়ে যায়। একদিকে রয়েছে মেক ইন ইন্ডিয়া বা ইজ অফ ডুইং বিজনেসের মতো উদ্যোগ, যার লক্ষ্য হল আরও বেশি বিনিয়োগ আনা আর শিল্প বাড়ানো। আর অন্যদিকে রয়েছে পরিবেশ রক্ষার গুরুদায়িত্ব। ভারতের জন্য এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। একদিকে দেখলে সরকারের বিভিন্ন নীতির ফলে দেশে ব্যবসার পরিবেশ কিন্তু সত্যি অনেক সহজ হয়েছে। এর প্রমাণও হাতে নাতে আছে। বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান চোখে পড়ার মতো উন্নতি করেছে। এক লাফে ১৪২ থেকে ৭৭-এ এসে দাঁড়িয়েছে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? ব্যবসার উন্নতিতে যতটা মনোযোগ দেওয়া হয়েছে, পরিবেশ সুরক্ষার জন্য খরচের গ্রাফটা কিন্তু ততটা ওপরে ওঠেনি। ডেটা বলছে চীন বা রাশিয়ার তুলনায় ভারত জিডিপির অনেক কম অংশ পরিবেশ রক্ষায় খরচ করেছে।
তাহলে প্রশ্নটা থেকেই যায়, এই অর্থনৈতিক অগ্রগতির দামটা কি পরিবেশকে দিতে হচ্ছে? চলুন একটা খুব পরিচিত উদাহরণ দেখা যাক। বর্জ্য মানে আমাদের পুরনো ফোন, ল্যাপটপ, টিভি এইসব। এই সমস্যাটা কিন্তু এখন বিপজ্জনক হারে বাড়ছে। আর এই চিহ্নটা মনে করিয়ে দেয় যে এই ধরনের বর্জ্য কিন্তু সাধারণ ময়লার সঙ্গে ফেলা একদমই উচিত নয়। আর এখানেই নীতির সঙ্গে বাস্তবের সংঘাতটা একেবারে স্পষ্ট হয়ে যায়। প্রথমে বর্জ্য সংগ্রহের যে টার্গেট ঠিক করা হয়েছিল, দেখা গেল সংস্থাগুলো সেটা পূরণই করতে পারছে না। ফলে সরকার একরকম বাধ্য হয়েই সেই লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছিল। এটা থেকেই বোঝা যায় আইন করা এক জিনিস আর সেটাকে বাস্তবে প্রয়োগ করা আর এক জিনিস। আর এই প্রসঙ্গটাই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে নিয়ে আসে। আইন তো বানানো হলো, নিয়মকানুনও তৈরি হলো, কিন্তু বাস্তবে তার প্রয়োগ কতটা হচ্ছে, মানে কাগজ কলম আর মাঠের বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কোথায়? ভারতের বর্জ্য ব্যবস্থাপনার কাঠামোয় বেশ কিছু বড়সড় ফাঁক রয়ে গেছে। যেমন অনেক রাজ্যে বর্জ্য শোধনের সঠিক পরিকাঠামো নেই, আবার অবৈধ আমদানির জন্য শাস্তিটাও খুব দুর্বল। অনেক সময় শুধু ব্যবসায়ের খরচে মালটা ফেরত পাঠিয়ে দিলেই হলো। এর সাথে আছে প্রাতিষ্ঠানিক জটিলতা আর সঠিক তথ্যের অভাব। এই সব মিলিয়ে পুরো ব্যবস্থাটাই কিন্তু ভেতর থেকে দুর্বল হয়ে পড়ছে। এই উদ্ধৃতিটা আসলে একটা খুব জরুরি কথা বলছে। এখানে বলা হচ্ছে, বিপজ্জনক বর্জ্যকে শুধু একটা বাণিজ্যিক পণ্য হিসেবে দেখলে চলবে না, একে দেখতে হবে পরিবেশগত দৃষ্টিকোণ থেকে। মানে এর ব্যবসা থেকে কত লাভ হচ্ছে তার চেয়েও বড় প্রশ্ন হল পরিবেশের ওপর এর কী প্রভাব পড়ছে। এই দৃষ্টিভঙ্গির বদলটা খুব দরকার। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। ভারতের অর্থনীতি তো আগামী দিনে আরও বাড়বে, কিন্তু সেই ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে পাল্লা দিয়ে পরিবেশ রক্ষার আইন আর তার প্রয়োগ কি তাল মেলাতে পারবে? এই বড় প্রশ্নটার উত্তরের ওপরেই কিন্তু ভারতের সুস্থায়ী ভবিষ্যৎ নির্ভর করছে।